হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো গত কয়েকদিন ধরে তোমাদের করা কোনো পোস্টে আমি কোনো লাইক কমেন্ট কিছু করতে পারিনি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে কেন কোনো ভিডিও আমি এখন আপলোড করছি না, আর সোশ্যাল মিডিয়াতেই বা তেমন করে অ্যাক্টিভ নেই কেন। আসলে হয়েছে কি, গত 11 তারিখ রবিবার দুপুর থেকে মায়ের প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়। আর তার 2-3 দিন আগে থেকেই মার একটু আমাশার প্রবলেম হয়েছিল, কিন্তু এদিন দুপুর থেকে এত পরিমাণে পেটে যন্ত্রণা হচ্ছিল যে আমাদেরকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয় মাকে। আর তারপরেই শুরু হয় নানা রকম পরীক্ষা নিরীক্ষা আর দুশ্চিন্তার গোটা 1 সপ্তাহের জার্নি। তবে ভগবানের অশেষ কৃপায় মায়ের তেমন কোনো বড় কিছু বা খারাপ কোনো অসুখ হয়নি। আমাদের ডাক্তারবাবুর মতে আমাশা থেকেই মায়ের পেটে কোনো ইনফেকশন হয়ে গিয়েছিল, আর তাতেই এই বিড়ম্বনা। আর মায়ের যেহেতু কেবিন নেওয়া হয়েছিল, তাই এই কটা দিন আমার দিদি অফিস থেকে ছুটি নিয়ে মায়ের কাছেই দিনরাত ছিল। আবার আমার জ্যাঠতো দিদিও দিদিকে একটু রিলিফ দিয়ে মায়ের কাছে 2 দিন ছিল। আর আমি আমার বাচ্চা, দিদির বাচ্চা এদেরকে সামলে নার্সিংহোমে যাতায়াত করছিলাম। মাকে আবার দেখতেও আসছিল সবাই, মানে মামার বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে। তবে ঈশ্বরের অনেক আশীর্বাদ যে মা 1 সপ্তাহের মধ্যেই, মানে পরের রবিবার একটু সুস্থ হয়েই বাড়ি ফিরতে পেরেছিল। আর এই যে সাদা চুলদারির শান্ত সৌম্য চেহারার মানুষটিকে দেখছো, এনার মতন মানুষ বা এনার মতন ডক্টর আজ আমাদের খুবই প্রয়োজন। মানে উনি যখন ভিজিটে আসেন বা যতক্ষণ থাকেন, মনে হয় যেন কোনো ভয় নেই। অত বড় একজন ডক্টর হয়েও আমাদের ক্লান্ত চিন্তিত মুখের দিকে তাকিয়ে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে, মানে আমার বা আমার দিদির মাথায় হাত বুলিয়ে দিয়ে কেমন সুন্দর করে বলতে পারেন, কোনো ভয় নেই রে, মা ঠিক হয়ে যাবে। বাবাকে হারিয়ে একমাত্র সম্বল মায়ের জন্য এই রকম আশ্বাস যে বুকে কতটা শক্তি দেয়, তা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝবে। আর এই দেখো মাকে কিভাবে ওয়েলকাম জানাচ্ছে। আর রবিবার মায়ের ফিরতে ফিরতে দেখো বিকেল 4:30-5টা হয়েই গেল। আর কাল সোমবার আমাদের কসবাড়ির বাড়িতে আছে মন্দির প্রতিষ্ঠার বাৎসরিক পুজো। মা যেহেতু বাড়ি ফিরে এসেছে, মন আছে অনেকটাই শান্ত। কর্তা গিন্নি মিলে তাই সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম পুজোর বাজারটা সেরে নিতে। ও মা, বেরিয়ে এসে আর এক বিপত্তি। ঝমঝম করে যে বৃষ্টি শুরু হয়েছে, থামার আর নাম নেই। তার উপর আবার আজ রবিবার, গড়িয়াহাট মার্কেটে অর্ধেক দোকানই বন্ধ। তবে যাই হোক, বাজার তো করতেই হবে। তবে সব না হলেও কোনো মতে কিছুটা বাজার করে নিয়ে উঠে পড়েছি গাড়িতে। বাকিটা কর্তামশাই কাল সকালে করে নেবে। সে বলছে চলো, যতটুকু হয়েছে থাক, আর ভিজে কাজ নেই, বাকিটা সকালে হয়ে যাবে। তবে সব কিছুর মাঝেও মনটা যেন কেমন একটু ভার হয়েই আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের তিলোত্তমার সত্যিকারের দোষীরা যেন শাস্তি পায়। একজন তিলোত্তমা হারিয়ে গেলেও যেন হাজার হাজার তিলোত্তমার জন্ম হয়। নারী শক্তি কথাটা যেন শুধু কথার কথা হয়েই থেকে না যায়। সত্যি দেখো আমরা কোন সমাজে বাস করছি। অপরাধের এতদিন পরেও উই ওয়ান্ট জাস্টিসের লড়াইটা কিন্তু আমাদের চালিয়েই যেতে হচ্ছে। একটা মেয়ে সন্তানকে জন্ম দেওয়ার পরে আমার মনে হচ্ছে নাচ গানটা পরে শিখলেও চলবে, আগে ক্যারাটেটা শিখুক। আচ্ছা, কেন এমন হবে বলো তো? এর উত্তর কিন্তু আমাদের কারোর কাছেই নেই। আচ্ছা যাই হোক, বাজারগুলো সব উপরের ঘরেই রেখে দিলাম, কাল আবার সকালবেলা অনেক কাজ আছে পুজোর। আর এই যে দেখো, সকালবেলা উঠে স্নান টান সেরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা বসে পড়েছি ঠাকুরের ভোগ রান্নাটা সেরে নিতে। তো আমি আর আমার দিদি দুজনে মিলেই কিন্তু করছি, না হলে অনেকটা সময় লেগে যাবে, আর ওভেনটাও তো একটাই। আর এখন আমি কি বানাচ্ছি বলো তো? ঠিকই ধরেছ, বানাচ্ছি আমি তালের বড়া। আর আমার বাবা বলে, মানে বলতো, আসলে বাবার সম্বন্ধে কোনো কথা না আমি পাস্ট টেন্সে বলতে পারি না। মানে মনেই হয় না যে বাবা আমাদের সাথে নেই। এটা মানে ভাবতে পারি না বা ভাবি না, অথবা ভাবতে চাইও না। মানে কি বলবো, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, কিন্তু ফিলিংসটা এমনই হয় যে বাবা যেন সবসময় আমাদের সাথেই আছে, যেন না, বাবা আমাদের সত্যিই সাথে আছে। এটাই বিশ্বাস করি, এটাই মনে হয়, আর তা একদম অন্তর থেকেই। তা সে যাই হোক, যেটা বলছিলাম, বাবা বলে এভাবে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটালে জিনিসটা একদম পারফেক্ট হয়, তাই সে তালের বড়াই হোক অথবা মালপোয়া। আর এদিকে দেখো, তালের বড়াগুলো ভেজে নিয়ে শুরু করেছি লুচি ভাজতে। আর আমার দিদি কিন্তু ওদিকে লুচিগুলো বেলেও দিচ্ছে। আর ও কিন্তু শুধু আমার দিদি নয়, আমার বন্ধুও বটে।
একটা সময়ের পর মা বাবাকে কিন্তু সব কিছু বলা যায় না, আর সবার কিন্তু বন্ধু ভাগ্যও ভালো হয় না। কিন্তু ঘরে যদি এমন একটা দিদি বা বোন থাকে তাহলে কিন্তু নো টেনশন। কোনো প্রবলেমে পড়ে ঘেঁটে একদম হয়ে গিয়েছি, দিদির কাছে ফোন। শাড়ি বা জামা কাপড় কিনতে গিয়ে কোন রঙটাতে আমায় মানাবে বুঝতে পারছি না, দিদির কাছে ভিডিও কল। কোথাও বেরোতে হবে অথচ সঙ্গী পাচ্ছি না, তবে আর কি, দিদির কাছে ফোন। তারপর ধরো হঠাৎ কিছু খেতে ইচ্ছে করছে, চাইতে হবে না, একবার কথাটা ওর কানে তুলে দিলেই হলো। এমন খুঁটিনাটি হাজারো সমস্যায় সবার আগে কিন্তু আমার এই দিদি। কেউ তো কারোর জায়গা নিতে পারে না, তবে আমার মনে হয় মায়ের পরে বড় এমন কোনো দিদি থাকলে তার মধ্যেও একটা মা মা ভাব থাকে। কি তোমাদেরও কি এমনটাই মনে হয়? জানিও কিন্তু কমেন্ট করে। আর ওদিকে ভোগের খাবার দাবার সব ঠাকুরকে নিবেদন করে দিয়ে বসে পড়েছি পুজো শুরু করতে। পুজো এবারে শুরু হয়ে গিয়েছে, এতক্ষণে একটু নিশ্চিন্ত হয়ে বসতে পারলাম। ইচ্ছে ছিল সিংহাসনগুলো একটু ফুল টুল দিয়ে ভালো করে সাজানোর, কিন্তু মা তো সবে সবে কালই বাড়িতে ফিরলো, আর চারিদিকে যা বৃষ্টি শুরু হয়েছে, মানে সব কিছু আর অতটা গোছানো হয়ে উঠলো না। ঠিক আছে, আসছে বছর আবার হবে। কিন্তু এখন দেখো 2-2:30 মতন বাজছে, আর তাতেই দেখো আকাশ কত মেঘলা করে আছে। আর এদিকে দেখো শরীরটা খারাপ, তাও কিন্তু মা শুয়ে থাকতে পারছে না। বাড়িতে পুজো হচ্ছে ঠিক, কিন্তু ঠাকুরের কাছে উঠে এসে বসেছে। আর এই যে দেখো হোমের সব জোগাড় যন্ত্র এখানে করা আছে, আর কর্তামশাই ওদিকে পুজোটা শুরু করে দিয়ে এসে দেখছে কোনো ইম্পর্টেন্ট কল তার মিস হয়ে গেল কিনা। আর এই সময় আমি কি করি, ভাবলাম আকাশ তো মেঘলাই আছে, আমি একটু গাছগুলোতে জল দিয়ে দিই। আর জল দিতে এসে আমার চোখ কিন্তু একদম আটকে গেল এখানে। 2-3 দিন ধরে এতে ফুল ফুটছিলই, কিন্তু আজ একেবারে ফুলে ফুলে ছেয়ে গেছে যেন। আর এই দেখো একেবারে গোড়ার এই ছোটো ডালটাও বাদ যায়নি, সেও তার উপহারের ডালি নিয়ে হাজির। দাঁড়াও একটু ভালো করে দেখি, আহা মনটা ভরে গেল একেবারে। কত উপহার পেয়েছি আজ, ভারী সুন্দর লাগছে বলো। ওদেরকে যদি ভালোবাসা যায়, ওরাও তা এভাবেই ফিরিয়ে দেয়। এভাবেই তো আমরা একে অপরের সাথে জুড়ে থাকি, তাই না? আর এদিকে দেখো গাছে জল টল দিয়ে এবারে বসে পড়েছি অঞ্জলি দিতে। ধর্ম অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা উপরে চলে এসেছি হোমটা করে নেওয়ার জন্য। তারপরে পুজো কিন্তু এখন হয়ে গেল, আর এই যে আমার সব আরাধ্য দেবদেবীরা। আর এই যে দেখো গোপু সোনার মুখখানা কি মিষ্টি লাগছে, তাই না? দেখো সকলের মুখের দিকে তাকিয়ে একটু, সকলেই যেন হাসছে। এখানে না দুদণ্ড বসে থাকলেও কেমন একটা শান্তি, মানে ভেতর থেকে অন্তর থেকে একটা অন্যরকম ফিলিংস হয়। মনটা যেন হঠাৎ খুব ভালো হয়ে যায়, হঠাৎ করে নিজের মধ্যে যেন একটা পজিটিভ ভাইবস ফিল হয়। মনে হয় যেন সাথে কেউ আছে, সব ভালো হবে, সব কিছু ভালো হবে। আর এই যে দেখছো এখানে লোকনাথ বাবা আছেন, এনার কিন্তু এখনও পুজো করা হয়নি। আর 1 সপ্তাহ পরেই ওনার আবির্ভাব দিবস, মানে জন্মতিথি, ওই দিনেই এনার প্রতিষ্ঠা করে পুজো করা হবে। সাধারণত লোকনাথ বাবার তিরোধান দিবসেই পুজোটা হয়, কিন্তু আমার মানত অনুযায়ী আমি বাবাকে তাঁর জন্মতিথিতেই পুজো দেব। আর কি হয়েছে জানো, সৌভাগ্যক্রমে ওই দিন আমারও জন্মদিন পড়েছে।
আর আমি কিন্তু তাতে বেজায় খুশি। ওই দিন আবার গোপুরও জন্মতিথি কিছুটা থাকবে, মানে অষ্টমী সকালে কিছুক্ষণ অবধি থাকবে। আর এই যে দেখো ঠাকুর মশাই এখন প্রসাদ তুলে দিয়েছেন, আর আমার দিদি বসে পড়েছে সবাইকে প্রসাদ দিতে। আহা, সারাদিন পর এগুলো দেখেই মনে হচ্ছে কখন খাবো। একটা ব্যাপার খেয়াল করবে, তুমি যেমন করেই ঠাকুরের ভোগ করো না কেন, মুখে দিলেই মনে হবে অমৃত। মনে হবে এমনি যখন ঘরে বানাই কই এত স্বাদ তো হয় না। আসলে এগুলো যাদের খাবার তারা ঠিকই তাদের মতন করে বানিয়ে নেন, ঠিক কি না বলো? আর এই যে আমি প্রথমেই প্রসাদ নিয়ে ঠাকুর মশাইদের দিয়ে দিলাম, আর এখানে ঠাকুর মশাইরা আর আমার কর্তা মশাই আর জামাইবাবু প্রসাদ খেতে শুরু করেছে। আর এর পরে ছিল খিচুড়ি, বেগুন ভাজা আর একটা পাঁচমিশালি সবজির ব্যবস্থা। দিদি ওদিকে সবাইকে প্রসাদ দিচ্ছে, তো চলো এবার আমিও একটু মুখে দিই। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে।